আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব যে কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য ন্যূনতম কত জিপিএ প্রয়োজন হবে তোমার এসএসসি এবং এইচএসসি মিলিয়ে। সো অনেকের কোশ্চেন থাকে যে ভাইয়া পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা তো দেবো, কিন্তু আমরা জানি না যে এসএসসি এবং এইচএসসি তে কত জিপিএ থাকলে কোন ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়া যায় এবং কোন ইউনিট কাদের জন্য বরাদ্দ। সো এই বিষয়টাও তোমাদের মাঝে আসলে ক্লিয়ার করে দেব এবং এই বিষয় নিয়ে তোমাদের আর কখনোই কনফিউশন হবে না। অনেক শিক্ষার্থীকে বলতে শোনা যায় যে ভাইয়া পাবলিক ইউনিভার্সিটিতে এ প্লাস না পেলে তো পরীক্ষা দেওয়া যায় না। সো এটা সম্পূর্ণ ভুল। তোমাদের মাঝে আজকে প্রমাণ সহ দেখিয়ে দিব যে কত জিপিএ থাকলে তুমি নিশ্চিত ভাবে একটা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি ফর্ম তুলতে পারবা এবং ভর্তি ফর্ম তোলার যোগ্যতা থাকলে, তোমার প্রিপারেশন ভালো থাকলে নিশ্চিত ভাবে একটা পাবলিক ইউনিভার্সিটি তুমি জয় করতে পারবা 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 ভাইয়া। সো এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। দেখো, আমরা আলোচনা করব এক এক করে সব ইউনিভার্সিটির কথা। টপ যে চারটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় রয়েছে ওই বিশ্ববিদ্যালয়গুলোকেও আলোচনা করে দিব তোমাদের সামনে, কোন ইউনিট কাদের জন্য বরাদ্দ এবং কোন ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ন্যূনতম কত জিপিএ লাগবে এসএসসি এবং এসএসসি মিলিয়ে। এবং কথা বলার চেষ্টা করব, বুঝছো যে 19টা বিশ্ববিদ্যালয় রয়েছে, এই বিশ্ববিদ্যালয়ে কাদের জন্য আসলে কত সিট বরাদ্দ এবং কারা কোন ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং কোন ইউনিটে কত জিপিএ নিয়ে আবেদন করা যাবে। সো কথা বাড়াবো না, চলো ডিরেক্ট আমরা চলে যাই যে কত জিপিএ প্রয়োজন পড়বে তোমাদের কোন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। প্রথমে আলোচনা করব প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অনেকেরই স্বপ্ন থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, আবার অনেকের জীবনে কখনো এ প্লাসে থাকে না। সো অনেকে কোশ্চেন করে যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য কি এ প্লাস প্রয়োজন হয়? না ভাইয়া, কখনোই এ প্লাস প্রয়োজন পড়ে না, বা 4.0 তোমাদের প্রয়োজন নেই। ন্যূনতম কত যোগ্যতা প্রয়োজন এবার দেখো। এই ইউনিট, যে ইউনিটটা শুধুমাত্র সায়েন্সের জন্য মেইন ইউনিট, এখানে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সায়েন্স শিক্ষার্থী পরীক্ষা দেয়, বাট তোমরা আর্টসের যারা রয়েছে এবং কমার্সের যারা রয়েছে নিশ্চিতভাবে পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবা। সো সায়েন্সের জন্য কত প্রয়োজন দেখো, 3.50, এটা হচ্ছে এসএসসি তে অর্থাৎ মেট্রিক পরীক্ষা, এবং এটা হচ্ছে ইন্টার পরীক্ষা। সো তোমাদের বুঝতেই পারছো যে 3.50 হলে টোটালি 8 পয়েন্ট প্রয়োজন পড়বে। অর্থাৎ অনেকে কোশ্চেন করো ভাইয়া 3.50 তো তাহলে 7, তাহলে এখানে 8 কিভাবে? এখানে যেমন তুমি 3.50 পেয়েছো, এখানে 4.50 পেতে হবে। টোটাল তোমাকে 8 রাখতে হবে ন্যূনতম সায়েন্সের যারা রয়েছে আবেদন করার ক্ষেত্রে এটা। সো পরবর্তীতে দেখো বি ইউনিট, এই ইউনিটে কিন্তু গ্রুপ পরিবর্তন বা বিভাগ পরিবর্তন বলা হয়, সবাই পরীক্ষা দিতে পারে। সায়েন্সের জন্য এখানে 900-র মতো সিট আছে, আর্টসের জন্য 1700-র মতো সিট আছে। সো তোমরা বুঝতেই পারছো, এবং কমার্সের জন্য অনেকগুলো সিট রয়েছে। সো স্পেসিফিকলি তুমি দেখতেই পাচ্ছ যে কত জিপি এর প্রয়োজন পড়ে। এখানে আর্টসের যারা পরীক্ষা দেবা তোমরা 3 পয়েন্ট পেতে হবে এসএসসি তে, এবং এসএসসি তে পেতে হবে 3 পয়েন্ট। টোটাল যোগ করে তোমাকে পেতে হবে ন্যূনতম 7.5। অর্থাৎ এখানে 7.5 ফেলেই কিন্তু তুমি টোটাল আবেদন করার একটা যোগ্যতা অর্জন করতে পারবা, এবং আলাদাভাবে তোমাকে 3 কিন্তু লাগবেই। সো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে। আর যারা সায়েন্স এবং কমার্সের থেকে দিতে পারবা পরীক্ষা, সায়েন্সের যারা দিবা তোমাদের 3.50 এবং টোটাল 8 থাকলে এই ইউনিটেও পরীক্ষা দিতে পারবা, এবং কমার্সের 3 পয়েন্ট এবং এখানে 3 পয়েন্ট। টোটাল যদি তোমার 7.5 থাকে তাহলে অবশ্যই এই ইউনিটে পরীক্ষা দিতে পারবা, বি ইউনিটে। এখন দেখো সি ইউনিট, এটা মেইনলি হচ্ছে কমার্সের জন্য বরাদ্দ, এবং এখানে তোমরা 3 পয়েন্ট টোটাল 7.5 থাকলে নিশ্চিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে একটা সিট নিশ্চিত করতে পারবা যদি তোমার প্রিপারেশনটা ভালো হয়। আর এখানে অবশ্যই জিপি এর উপর 20 মার্ক থাকে বরাদ্দ। সো 20 মার্ক তুমি পেতে হলে কিন্তু তোমার দুইটাই 5 লাগবে। আবার অনেক শিক্ষার্থীকে দেখা যাচ্ছে যে ভর্তি পরীক্ষা ভালো একটা মার্ক তুলে কিন্তু জিপিএ লো থাকার কারণে কিন্তু চান্স পেয়ে যায়। সো তুমি বুঝতেই পারছো এখানে 20 মার্ক কিন্তু অত বড় ফেক না, বাট তোমার প্রিপারেশনটা ভালো হলে, ভালো একটা নাম্বার ক্যারি করতে পারলে অবশ্যই তুমি প্রাচ্য অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে। পরবর্তীতে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন একটা, চূড়ান্ত আবেদন হচ্ছে আরেকটা। সো প্রাথমিক আবেদনের জন্য কত জিপি প্রয়োজন পড়ে ওই বিষয়টা আমরা আগে দেখবো। এই ইউনিট এখানে কিন্তু একটু ব্যতিক্রম, এই ইউনিট হচ্ছে মানবিকের জন্য, বি ইউনিট হচ্ছে কমার্সের জন্য বা ব্যবসা শাখা, এবং সি ইউনিট হচ্ছে সায়েন্সের জন্য। সো তোমরা বুঝতেই পারছো বিজ্ঞান ইউনিটের জন্য কিন্তু সি ইউনিট এখানে, আর এখানে হচ্ছে বিজ্ঞান ইউনিটের জন্য এ ইউনিট। সো এটা একটু মাথায় রাখবা। এবার এই ইউনিট অর্থাৎ মানবিকে যারা পরীক্ষা দেবে, পরীক্ষা না প্রাথমিক আবেদন, প্রাথমিক আবেদন একটা, আবার সিলেকশন পদ্ধতি হচ্ছে আরেকটা। প্রাথমিক আবেদনের জন্য তোমাদের এসএসসি তে ন্যূনতম 3 এবং এসএসসি তে তোমাদের 3 লাগবে, টোটাল হচ্ছে 7 থাকলেই তোমরা আবেদন করতে পারবা প্রাথমিক ভাবে যে আবেদন থাকে। এখানে প্রাথমিক আবেদন করলে কিন্তু চূড়ান্ত আবেদনে টেকার জন্য তোমাকে ভালো একটা জিপিএ ক্যারি করতে হবে। সো অবশ্যই বুঝতে পারছো। বি ইউনিটে দেখো
3.50 লাগবে এসএসসি, এবং ইন্টারে তোমার 3.50 টোটাল হচ্ছে 7.5 প্রয়োজন পড়বে বা 7.50 প্রয়োজন পড়বে তোমার। এবং সি ইউনিটে দেখো, সি ইউনিটে 3.5 এবং 3.5 টোটাল 8 এর প্রয়োজন পড়বে। সো তুমি বুঝতে পারছো এখানে 3.5 হলে তুমি প্রাইমারি আবেদন করতে পারবা, বাট সিলেকশনে টেকার জন্য তোমার কিন্তু এখানে 4.50 উপরে থাকা লাগবে ন্যূনতম, নয় সিলেকশনে টিকে না। কেননা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু স্পেসিফিক করা আছে যে এত হাজার শিক্ষার্থী অর্থাৎ 72,000 শিক্ষার্থী প্রতি বছর পরীক্ষা দেয়, তোমরা এর বেশি কিন্তু শিক্ষার্থী অ্যালাউ হবে না। যাদের জিপিএ ভালো রয়েছে তোমরা অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা। আর এখানে কোনো জিপিএ এর উপর কোনো মার্ক থাকে না ভর্তি পরীক্ষা। এখানে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20 মার্ক তোমাকে কাউন্ট করা হবে জিপিএ থেকে, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেকশনে টিকলে আর কোনো জিপিএ এর মার্ক প্রয়োজন পড়বে না। সব বুঝতেই পারছো এখানে যাদের জিপিএ কম বা মোটামুটি এ প্লাস এর থেকে কম আছে, তোমরা সিলেকশন হলেই কিন্তু বড় ধরনের একটা সুযোগ তৈরি হবে এবং সেকেন্ড টাইমের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম রাজশাহী ইউনিভার্সিটি। সো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেখতে পাচ্ছ, এ এবং ডি ইউনিটে পরীক্ষা যারা দিবে তোমাদের 4 পয়েন্ট লাগবে ন্যূনতম এসএসসি পরীক্ষায়, এবং ইন্টারমিডিয়েট পরীক্ষাতে 4 পয়েন্ট টোটাল লাগবে 8.50, অর্থাৎ 8.50 থাকলে তোমরা এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে। আর ডি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য 9 পয়েন্টের প্রয়োজন পড়বে। সো বুঝতেই পারছো 4 তারপরে হচ্ছে এখানে 9 প্রয়োজন পড়বে, আর এই ইউনিটে যারা দিবা 8.50 প্রয়োজন পড়বে। এরপরে ভি ইউনিটে দেখো, ভি ইউনিটে হচ্ছে 3.50 টোটাল হচ্ছে 8 পয়েন্ট প্রয়োজন পড়বে, অর্থাৎ এটা মানবিকের জন্য বরাদ্দ, আর এই ইউনিট হচ্ছে সায়েন্সের জন্য। এবং সি ইউনিটে দেখতেই পাচ্ছ, সি ইউনিটে হচ্ছে 3.5 টোটাল 8 পয়েন্টের প্রয়োজন পড়বে পরীক্ষা দেওয়ার জন্য। এখানে কোনো সিলেকশন পদ্ধতি নেই। সো দেখতেই পাচ্ছ ই ইউনিটে দেখো, ই ইউনিটে 3.5 টোটাল 8 পয়েন্টের প্রয়োজন পড়বে, এবং আইবিএ তে পরীক্ষা দেওয়ার জন্য 4 পয়েন্ট টোটাল হচ্ছে 9 পয়েন্টের প্রয়োজন পড়বে। সো আইবিএ পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু একটু জিপিএ ভালো থাকা লাগবে তোমার, কারণ এটা কিন্তু ডিমান্ডেবল একটা ইউনিট। সো বুঝতেই পারছো। এবার আমরা আলোচনা করব মোস্ট ডিমান্ডেবল একটা ইউনিভার্সিটি, সেটা হচ্ছে জিএসটি, অর্থাৎ গুচ্ছ অধিভুক্ত যে ইউনিভার্সিটি গুলো রয়েছে 19টা বিশ্ববিদ্যালয়, এগুলো কিন্তু সবগুলোই ডিমান্ডেবল। মোটামুটি শিক্ষার্থীরা শেষের দিকে দেখা গেছে যে গুচ্ছতে কিন্তু চান্স আসলে ক্যারি করে নেয়। প্রথম দিকে যদি তোমার যে স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি গুলো রয়েছে ওগুলোতে চান্স না পেলে গুচ্ছতে একটা স্থান করে নিতে পারে। আর জিএসটি তে আবেদন করার জন্য অত বেশি জিপিএ এর প্রয়োজন পড়ে না, এবং তোমার প্রিপারেশন মোটামুটি থাকলে একটা সিট এনশিওর করতে পারবা। দেখো এই ইউনিটে অর্থাৎ সায়েন্স ইউনিট, এখানে কিন্তু কোনো বিভাগ পরিবর্তন নেই। যে ইউনিটের শিক্ষার্থী তোমাকে অবশ্যই ওই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হবে। সায়েন্স ইউনিটে তোমাকে পরীক্ষা দিতে হলে 3.5 লাগবে এসএসসি তে, এবং ইন্টারে অর্থাৎ এসএসসি তে তোমাকে 3.5 প্রয়োজন পড়বে। টোটাল হচ্ছে তোমাকে 8 পয়েন্ট থাকতেই হবে, নয় কিন্তু তুমি অংশগ্রহণই করতে পারবা না। পরবর্তীতে হচ্ছে বি ইউনিট মানবিকের জন্য তোমাকে অবশ্যই এসএসসি তে 3 পয়েন্ট এবং এসএসসি তে 3 পয়েন্ট টোটাল 6 পয়েন্ট, অর্থাৎ এখানে কিন্তু টোটালটা কিন্তু একটু কম। যাদের জিপিএ 3 রয়েছে তোমরা 6 হলেই টোটাল আবেদন করতে পারবা, এবং প্রিপারেশন ভালো হলে নিশ্চিতভাবে একটা সিট এনশিওর করতে পারবা। দেখো সি ইউনিট, অর্থাৎ এখানে সি ইউনিট হচ্ছে কমার্সের জন্য, কমার্সের জন্য অবশ্যই 3 পয়েন্ট টোটাল হচ্ছে 6.5 থাকলেই তোমরা আবেদন করতে পারবা বা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। সায়েন্স হচ্ছে পরের বিষয়। দেখো এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই ইউনিটে তুমি পরীক্ষা দিতে চাইলে অবশ্যই 4 পয়েন্ট এবং 3.50 লাগবে ইন্টারমিডিয়েটে। ইন্টারমিডিয়েটে কিন্তু তোমাকে একটু কম পেলেও সমস্যা নেই, বাট তোমার এসএসসি তে ভালো একটা জিপিএ থাকতে হবে, অর্থাৎ 4 এর উপরে থাকতে হবে, এবং টোটাল তোমাকে লাগবে 8.50 লাগবে। এবং বি ইউনিট দেখো, বি ইউনিটে হচ্ছে 3 পয়েন্ট টোটাল লাগবে 7 পয়েন্ট, এবং সি ইউনিটে তোমাকে পেতে হবে এসএসসি তে 3.50 এবং 3.50 টোটাল 7.50 লাগবে। এবং ডি ইউনিটে কিন্তু এখানে কিন্তু ডি ইউনিটে আইন বিভাগ রয়েছে এবং দর্শনের মতো ভালো ভালো সাবজেক্ট গুলো রয়েছে। সো তোমরা যারা ডি ইউনিটে পরীক্ষা দেবে, ডি ইউনিটে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে, সায়েন্সের আর্টসের কমার্সের সবাই পরীক্ষা দিতে পারবে, এবং বি ইউনিটে সম্ভবত সবাই পরীক্ষা দিতে পারবে। সো তোমরা কিন্তু এই ইউনিটগুলো কিন্তু সবার জন্য বরাদ্দ, আলাদা আলাদা কিন্তু সিট আছে। অর্থাৎ অনেকে মনে করো যে ভাইয়া বাংলা ইংরেজি বা সাধারণ জ্ঞান তো পড়িনি, তাহলে আমার আসলে আর্টসের শিক্ষার্থীর সাথে কম্পিটিশন করে কি পারবো, আমি হচ্ছে সায়েন্সের শিক্ষার্থী। সো তুমি বুঝতে হবে এখানে সায়েন্সের জন্য আলাদা, কমার্সের জন্য আলাদা সিট আছে। সো তুমি চাইলেই কিন্তু আলাদাভাবে তোমার সায়েন্সের শিক্ষার্থীর সাথে কম্পিটিশন করতে পারবা, আর যারা কমার্সের তোমরা কমার্সের শিক্ষার্থীর সাথে কম্পিটিশন করে একটা সিট এনশিওর করতে পারবা পাবলিক ইউনিভার্সিটি। সো ডি ইউনিটে 3.50 লাগবে, এবং তোমার এসএসসি তে 3.50 টোটাল হচ্ছে 7.50 প্রয়োজন পড়বে পরীক্ষা দেওয়ার জন্য। ডি ওয়ান অর্থাৎ চারুকলা ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য 2.50 6 পয়েন্ট, অর্থাৎ দেখতেই পাচ্ছ চারুকলা ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য অত বেশি তোমার কিন্তু মানে জিপিএ ক্যারি করা প্রয়োজন পড়ে না।
এবং যারা এসএসসি পরীক্ষা দেয় অর্থাৎ ইন্টারে যারা পরীক্ষা দিচ্ছ মোটামুটি একটা ভালো জিপিএ আসবে বা আবেদন করার মতো একটা জিপিএ এনশিওর করতে পারবা, তোমার মনে মনে জানা হয়ে গেছে যে কোন পরীক্ষায় তুমি কত পাবা, তাহলে তো অবশ্যই অবশ্যই নিজে নিজে গণনা করে হিসাবটা বের করতে পারবা। আমি মনে করি যে তোমার যদি ন্যূনতম আবেদন করার মতো একটা যোগ্যতা থাকে অবশ্যই অবশ্যই তুমি এখন থেকে অ্যাডমিশন প্রিপারেশন নাও। তোমার বাংলা ইংরেজির যদি বেসিকটা ঠিক থাকে এবং তোমার মেন বইগুলো যদি ভালোভাবে পড়ে থাকো তাহলে নিশ্চিতভাবে তুমি যদি প্রিপারেশন নাও একটা না একটা ইউনিভার্সিটিতে তুমি নিশ্চিতভাবে চান্স পেয়ে যাবা এবং তুমি পাবলিক ইউনিভার্সিটির কৃতি সন্তান হবা একজন। সো অবশ্যই বুঝতে পারছো। মেডিকেলে দেখো, মেডিকেলে ভর্তি পরীক্ষা যারা দিবা তোমাদের টোটাল প্রয়োজন পড়বে 9 পয়েন্ট এবং বায়োলজিতে লাগবে তোমার 4 পয়েন্ট লাগবে, নয় কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আর এখানে কিন্তু মেডিকেলে হিউজ পরিমাণ কিন্তু জিপি এর উপর মার্ক তোমরা নিশ্চয়ই জানো। এবং কৃষি গুচ্ছের জন্য দেখতে পাচ্ছ 4 পয়েন্ট প্রয়োজন পড়বে এসএসসি তে, এবং এইচএসসি তে প্রয়োজন পড়বে তোমাদের কত 4 পয়েন্ট, টোটাল প্রয়োজন পড়বে 8.50। সো এবার দেখতেই পাচ্ছ পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য কিন্তু এত এত গোল্ডেন এ প্লাস এর কোনো প্রয়োজন নেই। তোমার যদি বাংলা ইংরেজি বেসিক ঠিক থাকে এবং গ্রুপিয়াল সাবজেক্ট গুলো রয়েছে যারা সায়েন্সে রয়েছে বেসিকটা ঠিক থাকলে তুমি মোটামুটি 5 থেকে 6 মাস প্রিপারেশন নিয়ে একটা ভালো স্কোর করতে পারবা, পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়ার কৃতি অর্জন করতে পারবা। সো দেখতেই পাচ্ছ এই ইউনিভার্সিটি গুলোতে আবেদন করার যেহেতু যোগ্যতা হিসাবে এ প্লাস দেওয়া হয়নি, তার মানে হাজার হাজার শিক্ষার্থী আছে যারা এ প্লাস না পেয়েও কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছে। যেমন আমি আমি নিজেও কিন্তু এ প্লাস পাইনি, বাট পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছি। তুমিও পারবা যদিও এ প্লাস না পাও। আর যারা এ প্লাস পেয়েছো তোমাদের কনফিডেন্স লেভেল থাকা উচিত এখন হাই, কেননা তুমি পরবর্তী যে টার্গেট গুলো আছে ওগুলো এনশিওর করতে হবে এবং পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়ে সবাইকে দেখাতে হবে। সো অবশ্যই অবশ্যই এসএসসি পরীক্ষার পর তোমাদের প্রিপারেশনটা শুরু করে দেওয়া হবে। বুদ্ধিমানের কাজ, কোনো একটা কোচিং এ যদি ভর্তি হও তাহলে ভর্তি হতে পারো, এবং ভর্তি না হলে বাসা থেকেই প্রিপারেশন নিয়ে ভালো একটা স্কোর অর্জন করতে পারবা। ধন্যবাদ সবাইকে। যদিও কোনো কোশ্চেন জানার থাকে তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবা, সকল কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করবো তোমাদের। অবশ্যই অ্যাডমিশন রিলেটেড বা যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমরা কিন্তু প্রতিনিয়ত অ্যাডমিশন রিলেটেড যে কোনো গাইডলাইন এবং আপডেট দিয়ে থাকি। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।